8.5 মিলিয়ন ভিউজ রাইট নাও। হ্যাঁ, এটা ওয়ান টেকে হয়েছে। ওয়ান টেকে? ওকে, এই যে ক্যামেরাম্যান আমার সাথে ডিওপি আমার ভাই সেই নিছে। আরেকটা হয়েছিল যেখানে আমাকে নিয়ে ওয়াজ মাহফিলে বলা শুরু করছে। ওই ভিডিওতে 18 মিলিয়ন ভিউজ হয়েছে। 18 মিলিয়ন? আমার যখন ব্রেকআপ হয় বা আমার যখন ছাড়াছাড়িটা হয়, রুমের মধ্যে ফ্যানের মধ্যে দড়ি টড়ি ঝুলাইতেছি, ছুরি রাখতেছি। কি বলেন? হ্যাঁ, ওয়াশরুমে যাবো, ঘুমের ওষুধের দিকে হাতে নিয়ে তাকাই আছি যে এই এখন খাবো। যেমন একটা মেয়েকে আমি বিয়ে করতে গেছি, মেয়ের মা বলে এই ছেলে তো পুকুরে শুয়ে থাকে। আচ্ছা আমি একটু বলি, আমার মায়ের ক্যান্সার হয়েছে কিছু মাস আগে। আপনার সাথে কাফি রিসেন্টলি একটা আপনার একটা ক্যারেক্টার বিল্ড আপ করে ফেলছেন, এখন মানুষ এই থিমটাকে পচাইতেছে। ফাইনালি আমরা যেটা দেখলাম, কাফির বাড়িটা পুড়ে গেছে। আপনারা শুরু করছেন এগুলা, আপনাদের কারণে ওনার ঘরটা পুরাইছে মানুষ। ইউ ক্রিয়েট দ্য কন্টেন্ট, কাইন্ড অফ অ্যাডাল্ট কন্টেন্ট। আমি তো ভাই 10 মিনিট স্কুল না, আমি আপনাকে কেন শেখাবো? আমি তো স্কুল না। আপনি আমার থেকে যেটা পারেন বিনোদন নিতে পারেন, বিনোদন না নিতে পারলে অ্যাভয়েড করেন। মানে আপনার সমস্যা আপনি অনেকের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। চমৎকার একটা সময় ছিল। আমার মনে হয় না যে আমি আজকের শোতে যেরকম হেসেছি, এর আগে অন্য কোনো শোতে আমি এতটা হেসেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দার্জি কিবরিয়া শোতে। আমি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছে, এবং যাকে নিয়ে আজকের সময়টা আমার কাটবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত পরিচিত। রিসেন্টলি আমি বলবো তার কিছু কন্টেন্ট যেগুলো ভাইরালের উপরেও ভাইরাল, সুপার ভাইরাল যদি বলা হয় তো ভুল বলা হবে না। এবং তিনি হচ্ছেন আপনাদের সবার পরিচিত এসপি ক্রিয়েশন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? ভালো আছি। সাধারণত এই গেটআপে আপনাকে দেখে বোধহয় দর্শকরা অভ্যস্ত না। আচ্ছা, হয়তো লুঙ্গি থাকলে, লুঙ্গি থাকে, তারপর একটা ফানি গ্লাস থাকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। নামটা একটু বলেন, অনেকে আপনার নাম জানে না। আচ্ছা, আমার নাম হচ্ছে সাইফুদ্দিন সিয়াম। সাইফুদ্দিন সিয়াম। তাহলে পিটা কোথা থেকে আসলো? এস পি? এটা আসলে আরেকজনের নামের একটা প্রথম অক্ষর। এটা কি জানে দর্শকরা? হ্যাঁ, এটা কিছু মানুষ হয়তো জানে, অবশ্যই বলা যাবে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে 15 সালের আর কি কথা। হ্যাঁ, যখন বয়স খুব কম, প্রথম এবং শেষ প্রেম। ওকে। তো যাকে আমি বিনোদন দেওয়ার জন্য তার ইনবক্সে এইসব ভিডিওসগুলো আমি করতাম বা পাঠাইতাম শুধুমাত্র তার জন্য? শুধুমাত্র, হ্যাঁ, একজন আমার অডিয়েন্স ছিল তখন। তখন বয়স কত আপনার? তখন আমি ইন্টারে আর কি। ও ফাইন। তো ও ইন্টারে পড়তো? না, ও আমার চেয়ে জুনিয়র ছিল। কোন ক্লাসে পড়তো? ও হয়তো তখন এসএসসি কমপ্লিট করছে আর কি। হয়তো, মানে কনফিউজ। না, এসএসসি কমপ্লিট করছে। পরিচয় হয়েছিল কিভাবে? স্কুলেই। আপনার একই স্কুলে? একই স্কুলে, হ্যাঁ। শুনি না, ইন্টারেস্টিং গল্প। আমরা পরিচয় রিভিল করবো না নিশ্চয়ই? আচ্ছা, হ্যাঁ, অবশ্যই। না, সে মানে মনে করে আমি তাকে সেল করে খাচ্ছি। তো মানে হাউ স্টার্টেড, মানে এই প্রেমের গল্প, টিনেজ বয়সের প্রেম আমাদের সবার জীবনে কম বেশি আছে, রাইট? হ্যাঁ, অবশ্যই। কিভাবে শুরু হইলো আসলে? এটা কি ফার্স্ট লাভ? হ্যাঁ। আচ্ছা, শুরু হইল কারণ এরপরে তো আর আমি প্রেমে পড়তে পারিনি। তো মনে হচ্ছে ওইটাই ফার্স্ট, এটাই লাস্ট। হ্যাঁ। সিরিয়াসলি? হ্যাঁ। মানে কিভাবে হলো প্রেমটা আসলে? কিভাবে হলো মানে, একদিন স্কুল ছুটি হয়েছে, দেন দাঁড়ায় আছি, ও আমার সামনে দিয়ে গেল, ওই প্রেমে পড়ে গেলাম। ওখান থেকে শুরু। দেখেই নাথিং স্পেশাল কোনো কিছু, মানে এরকম। আচ্ছা, জাস্ট দেখছি যাচ্ছে, দেন কানেক্টেড হয়েছি ফেসবুকে, কথা হচ্ছে, ওকে, প্রেম হইলো, ছাড়াছাড়ি হইলো, এই আর কি। কতদিনের প্রেম, কতদিনের ছাড়াছাড়ি? ছাড়াছাড়ি হয়েছে প্রায় 3-4 বছর পরে, 18-19-এর দিকে। সো আপনার কেন মনে হলো যে এই জাতীয় জিনিসগুলো ওকে দিলে ও একটু হাসাহাসি? না, ব্যাপারটা হচ্ছে কি, ও রাগ করছে। তো এখন তাকে হাসানোর জন্য, তাকে একটু বিনোদন দেওয়ার জন্য আমি নিজেই কিছু একটা করে তাকে পাঠানোর চেষ্টা করতাম। ওকে। হ্যাঁ, তাকে হাসানোর চেষ্টা করতাম কোনো একটা অ্যাক্টিভিটিসের মাধ্যমে বা কিছু। তো দেন ওই আমাকে বলছে যে তুমি তো তাহলে হাসিতে পারতেছো, তুমি চাইলে এটা সামাজিক মাধ্যমেও দিতে পারো, হয়তো আরো কিছু মানুষ হাসলো, বা এই টাইপের একটা ব্যাপার স্যাপার ক্রিয়েট হয়েছিল। দেন আমি প্রোফাইলে ভিডিওস ছাড়তাম, পেজও ছিল না, ইউটিউব চ্যানেলও ছিল না। ওকে। তো প্রোফাইলে ছেড়ে, প্রোফাইলের ফ্রেন্ড লিস্টে যে মানুষগুলো ছিল 200-100, তারা এন্টারটেন হইতো। দেন আস্তে আস্তে এটা 17 সালে পেজ বলি বা ইউটিউব চ্যানেল বলি, এটা ওপেন করলেন? হ্যাঁ। সো আপনার নাম আর ওর নামের প্রথম অক্ষর দিয়ে? হ্যাঁ। তখন হয়তো আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আমি এই নামটা দিতাম না যদি চ্যানেল খুলতাম। তখন তো আসলে ওই ব্যাপারটা ছিল, ওই উৎসাহ দিছে, তো ভাবছি যে ওর কিছু একটা দেওয়া উচিত। ভালোবাসার দিক থেকে হয়তো এটাই ভাবছিলাম আমি তখন। ওকে। সো এসপি ক্রিয়েশন, আপনি চাইলে পরবর্তীতে নামও চেঞ্জ করতে পারতেন। তখন এস্টাবলিশ হয়ে গেছিল তো ব্র্যান্ডটা, তো এখন আর এটা চেঞ্জ করেন নাই। হ্যাঁ। সো ওর নামটা কি বলতে চান না? না, আসলে না বললেই ভালো হয় জিনিসটা। ফাইন। যেহেতু প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে, সুতরাং না বলাটাই বেটার হবে। আমি আরেকটু পিছনে যেতে চাই, লাইক যে ধরনের ফ্যামিলিতে আপনি জন্মগ্রহণ করেছেন, মানে
বাই ন্যাচারালি কি আপনি এরকম মানে থাকে মানুষের হাসানো কিন্তু খুবই টাফ একটা জব আমি যেটা মনে করি হ্যাঁ মানে আমি জীবনে চেষ্টা করেও পারবো না কারণ আমি খুব সিরিয়াস টাইপের মানুষ কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি লুক সিরিয়াস বাট আপনি অ্যাক্টিভিটিসগুলো খুব ফানি এটা কি খুব ছোটবেলা থেকেই ছিল হ্যাঁ আমি ছোটবেলায় খুবই নার্ড টাইপের ছিলাম থাকে না স্টুডেন্ট একটা বেঞ্চে বসে আছে অনেকে বুলি করতেছে বা পচাইতেছে আমি ওই টাইপেরই মানুষ ছিলাম আমার মানে আমার কনফিডেন্স খুবই কম ছিল ওকে আমি মানুষের সাথে কথা বলতে পারতাম না মিশতে পারতাম না এই টাইপের ব্যাপার স্যাপার ছিল ছোটবেলায় ওকে তো এখন আমি যে ফ্যামিলি থেকে বিলং করি খুবই ধার্মিক আমার মা বাবা কখনোই চায় না আমি এইসব কাজ করি ঠিক আছে এখনও চায় না হ্যাঁ তারা অনেক ধার্মিক মেন্টালিটির মানুষজন ওকে তো ওই জায়গা থেকে করাটা খুবই টাফ যখন আমি ভিডিও করতাম হয়তো আম্মু চিল্লান দিয়ে উঠতেছে যে এই থাম বা এই টাইপের সিচুয়েশন আমার পড়তে হয়েছে ওই জায়গা থেকে এটা করা আমার জন্য অনেক টাফ ছিল কেন করছি যখন আমি একজনকে হাসাইতাম তো সে হাসলে আমার ভালো লাগতো এতে আমি স্যাটিসফাইড ছিলাম বাট সে যখন নাই যখন দেখতেছি 100 জন হাসতেছে ওইটা আমাকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে ফাইন ওইটা আপনাকে কোনো না কোনোভাবে মোটিভেট করতো তখন আমি এইটাতে এন্টারটেইন হচ্ছি তো আমার যখন ব্রেকআপ হয় বা আমার যখন ছাড়াছাড়িটা হয় তখন আমি তো স্বাভাবিক মানে সুইসাইডাল চিন্তাভাবনা আমার মাথায় সবসময় ঘুরতো বয়স কত তখন ওই যে বললাম ইন্টারটা শেষ হয়েছে ওই সময় আমার এই জন্য ইন্টারের রেজাল্টও খুবই খারাপ হয়েছিল এই একটা কারণেই হ্যাঁ এটা তো অনেক বড় একটা লেসন আছে আমরা একটু ঘাটাঘাটি করি মানে প্রাইভেসি না দিয়ে আর প্রাইভেসিতে না গিয়ে সেটা হচ্ছে ব্রেকআপটা কেন হলো কমিউনিকেশনটা ঠিকঠাক মতো হচ্ছিল না আমি যদি বলি একটা গরুর 4টা পা সে বলতেছে না এটা 6টা পা তো আমি তো বুঝাইতে পারতেছি না এটা 4টা তো ও ওরটাও বুঝতেছে আমি আমারটা বুঝতেছি সবকিছু মিলিয়ে হচ্ছিল না জিনিসটা ওকে বাট মানে বলবো না যে সে থাকে না মানুষ প্রাক্তন কিনে অনেক ইমোশনাল কথাবার্তা বলে চিট করছে এই করছে নো শি ইজ ভেরি গুড ঠিক আছে সে অনেক ভালো ছিল এবং আমি ওই জায়গা থেকে তাকে অনেক সম্মান করি সো ফাইনাল ডিসিশনটা কি আপনার দুজনেই নিলেন যে আমরা কন্টিনিউ করব না নাকি আপনি আগে তার পক্ষ থেকে ডিসিশনটা ছিল হয়তো সে নিতে পারতেছিল না দেন আমাকেও এটা মানতে হয়েছে আবার যখন আমি মেনে নিছি ব্যাপারটা তখন আবার সে মানতে পারতেছে না মানে একটা ঝামেলা হয়েছিল সো ইউ প্ল্যান ফর সুইসাইড স্বাভাবিক একটা টিনেজার বয়সের ছেলেরা মেয়েরা তো এটাই হবে মানে এটা প্ল্যান করছিলেন নাকি ট্রাই করছিলেন আমি ট্রাই করতেছিলাম কিভাবে রুমের মধ্যে ফ্যানের মধ্যে দড়ি টড়ি ঝুলাইতেছি ছুরি রাখতেছি কি বলেন হ্যাঁ ওয়াশরুমে যাবো ঘুমের ওষুধের দিকে হাতে নিয়ে তাকাই আছি যে এই এখন খাবো এই মানে এই জিনিসগুলো হচ্ছে ওই টাইমে আমি একটা কন্টেন্ট বানাইছিলাম যে কন্টেন্টটা ছিল মানে আজকে রাতে আমি বানাইছি কালকে এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট তো আমি তো এমনি ফ্রাস্ট্রেশন আছি তা আমি র্যান্ডমলি মানে একটা ক্যামেরা অন করে আমি বলা শুরু করছি যে আত্মীয় স্বজনরা কালে কেউ ফোন দিবা না ফোন দিলে খবর আমি আত্মীয় স্বজনকে হুমকি দিচ্ছিলাম লিটারেলি যে তোদের সারা বছর খবর থাকে না তোরা প্লিজ কালকে আমার কেউ ফোন দিবি না ঠিক আছে এই টাইপের একটা ব্যাপার মানে সারপ্রাইজিংলি ওই ভিডিওটা অনেক ভিউজ হয় কেন জানি ওই তখন থেকেই শুরু ওইটা 17 সালেই ছিল সো ওইটাই বেসিক্যালি আপনাকে ওই সুইসাইডের হ্যাঁ এই জন্য আমি বলি যে আমি এটা করতেছি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আমি মানুষের জন্য আসলে করতেছি না আমার কাছে এটা মনে হয় মাঝে মধ্যে আমি নিজের জন্য করতেছি কারণ আমি এটা করে বেঁচে আছি নাহলে আমি কি করতাম সো ইউ ফাইন্ড দ্য বেস্ট প্রফেশন অ্যাকচুয়ালি হ্যাঁ মনে হয় যে আমি রাইট হয়তো আমি চাই না এখনো ভালো করতে পারতেছি না ডেফিনেটলি ইউ আর সি আমি যদি একটু গ্লোবালি তাকাই একটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সেখানে মেগা স্টার কপিল শর্মার যে শো আপনি ডেফিনেটলি আমাদের প্ল্যাটফর্মগুলো ওইভাবে গোছানো না হয়তো বলে সে কারণে আমাদের এখানে এইভাবে তৈরি হয় না বাট আপনি নিজের জীবন থেকে যে জিনিসটা করেছেন এটাকে যদি মানে আরো নার্চার করা যায় হ্যাঁ পৃষ্ঠপোষকতা দেওয়া যায় রিসেন্টলি আমি সালমানের সাথে একটা কোলাবোরেশন দেখলাম আমি নিজের জীবনে কোনোদিন ওই পিজা ট্রাইও করিনি কিন্তু আমি ওটার নাম জানি এবং আমি এই যে ব্যাপারগুলো হ্যাঁ দিস ইজ অসাম এবং সালমানের সাথে আপনার কাজ করা এটা কিন্তু আপনার জন্য একটা বিশাল মাইলফলক হ্যাঁ কারণ স্বাভাবিক সবার জন্য এটা একটা রোল মডেল হিসেবেই উনি আছে যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন উনি প্রথম রাইট তো এইটাই কি হলো ওটা ভাইরাল হয়ে গেল তারপরে কি করলেন তারপরে আমি কন্টেন্ট দেওয়া শুরু করলাম দেখি সবগুলোই কাজ করতেছে ওয়াও 17 সাল থেকে কিন্তু 1 লাখ 2 লাখ বা ওই সময় আমার কাছে 1 লাখ ভিউজ মানে হিউজ 17 সালে তখন ফেসবুকে ঠিকঠাক মতো মনিটাইজেশন আসে নাই আমি যখন ভিডিওর পাশে ডলার দেখি আমি যে এটা কি আসলে ব্যাংকে ঢুকবে কিনা আমি কনফিউজ ছিলাম ওই টাইমে তো ওই জায়গা থেকে আর কি সো আপনার ইনকাম শুরু হলো কত সালে ইনকাম শুরু হয়েছে এই 19-এর দিকে 18-19-এর দিকে ওকে
তার আগে কি ইউটিউব থেকে আসা শুরু হয়েছে নাকি ওটাই আসলে ইউটিউবের ইনকাম 19-এর দিকে? না আমি তো আসলে একই কন্টেন্ট দুই জায়গায় দিছি, সো ফেসবুক থেকে আগে আসছে, ফেসবুক ইউটিউব থেকে থেকে অনেক পরে আসছে। ইউটিউব থেকে আর আমার কন্টেন্টগুলো কিন্তু মিমস টাইপ, মানে প্রপার 10 মিনিট 8 মিনিটের কোনো না কন্টেন্ট না। না রাইট। তো ওগুলোতে রেভিনিউ খুব কম জেনারেট হয়। এখন তো ভালো হওয়ার কথা। হ্যাঁ এখন শর্টসে অনেক পয়সা দিচ্ছে ফেসবুক, হ্যাঁ। লঙ্গার ভার্সন ভিডিওতে পয়সা অনেক দিচ্ছে কম না। দিচ্ছে, লঙ্গার ভার্সনে কম দিচ্ছে। রাইট, শর্টস গুলোতে বেশি দিচ্ছে। হ্যাঁ। সো আমরা পড়ে গেছি বিপদে আসলে। এবং ইউটিউবে যেটা হচ্ছে, ইউটিউবের ক্ষেত্রে ঠিকই আছে, আগের একটা মতোই ব্যালেন্স আছে, করে রেখেছে। বরং আরো বাড়তেছে। আপনি মোটামুটি চিন্তা করে ফেললেন যে ফাইন আমি এগুলোই করতে থাকবো। আমি এগুলো করবো, কারণ আমাকে এটাই মানে দেখতেছি মানুষ কমেন্ট করতেছে, আমি পড়তেছি, আমি ব্যস্ত আছি। আমার কাছে আর কিছু, আমি তো এটা টাকার আশা করি না। এক্স্যাক্টলি। এখনকার মানুষ টাকার আশা করে, ভাই ভিডিও বানালে কি টাকা পাবো, ব্যাপারটা এরকম, তাদের কথা আগে থাকে এটা। রাইট। কিন্তু তখন আমি করতাম যে আমাকে ব্যস্ত থাকতে হবে, আমাকে বেঁচে থাকতে হবে। আমি একজনের সাথে খুব ব্যস্ত ছিলাম, এখন তার সাথে আমি কথা বলতে পারতেছি না, আমি তার সাথে ব্যস্ত থাকতে পারতেছি না, আমার কিছুই নাই লাইফে, তাহলে কি করব, মানে এই জিনিসটা ধরে আমি তখন আগাইছি। আপনার এক্স এখন কোথায়, খোঁজ খবর রাখেন? সে এখন অস্ট্রেলিয়াতে। সো আপনার সঙ্গে কানেকশন আছে? না আসলে নাই, সে মুভ অন করছে, তার হয়তো পার্টনার আছে। মানে সে জানে যে আপনি এতটা পপুলার বাংলাদেশে? হ্যাঁ, এবং কি সেটা তো অনেক প্রবলেম ফেস করে, তার আশেপাশের মানুষজন তাকে অনেক কিছু বলে, বা থাকে না এখন আপনার কাজিনরা জানে। ফাইন, কমিউনিটি তো হ্যাঁ একটা কমিউনিটি ছিল না, ওরা তো সবাই জানে এই ব্যাপারটা। ওকে। বরঞ্চ সে মাঝে মাঝে কমপ্লেন করে যে তুমি তো আমার নাম দিয়ে অনেক কিছু করতেছো, তোমার রেভিনিউ কিছু আমাকে শেয়ার করো। ব্যাপারটা ছিল এরকম, তো সবই জানিস। মন্দ ঘটনা সবার জীবনে কম বেশি থাকে, কিন্তু মন্দ থেকে আরো নতুন কোনো মন্দের জন্ম না হয়ে যদি একটা ভালো কিছু হয় সেটাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত, ডেফিনেটলি আমরা বলবো। সো আপনার ফ্যামিলি আপনাকে চাপ দিচ্ছিল যে না এগুলো না করা যাবে না, তো আপনি ফ্যামিলিকে ম্যানেজ করলেন কিভাবে? এখনো কি চাপ দেয়? এখনো তারা আসলে এখন তা চায় যে একটা ছেলে চাকরি করবে, সরকারি চাকরি থাকবে বা বেসরকারি, একটা সেটেলমেন্ট থাকবে। যেমন আমাকে কোনো মেয়ে বিয়ে করতে চাচ্ছে না এখন। হ্যাঁ মানে মেয়ে বলতে মানে থাকে না, ইউ মেক দ্য কন্টেন্ট অ্যাকচুয়ালি, আপনি যেটা করেছেন এটা কি রিয়েল লাইফে হচ্ছে? আমার রিয়েল লাইফটাকেও তুলে ধরি, মানুষ ভাবে এটা মজা, বাট ইটস ট্রু। হ্যাঁ যেমন একটা মেয়েকে আমি বিয়ে করতে গেছি, মেয়ের মা বলে এই ছেলে তো পুকুরে শুয়ে থাকে। পুকুরে শুয়ে থাকে? পুকুরে শুয়ে থাকে, মানে আমি তখন আসলে ব্রাজিলকে পচিয়ে একটা কন্টেন্ট বানাইছিলাম। ব্রাজিলের ফ্যান হয়তো সে মারা গেছে পুকুরে, ঠিক আছে, শেষ। হ্যাঁ। তো ওই কন্টেন্টগুলো হয়তো ওই সময় অনেক পপুলার ছিল, ফিফা ওয়ার্ল্ড কাপের লাস্ট টাইম যেটা গেছে। তো মেয়ের মা ব্রাজিল ফ্যান ছিল, বলছে না এই ছেলে হবে, ছেলে পাগল, এই ছেলে হবে না। এমনকি এই মেয়ের মা এত ট্রমাটাইজ হয়েছে, রাতে নাকি স্বপ্ন দেখছে যে আমি তার বাসায় গিয়ে সোফায় দাঁড়ায় আছি। ও মাই গড। সেটা দেখতেছে, এতটাই সে আমাকে নিয়ে ভয় পড়ে গেছে, মানে আমাকে এতটাই সে পিকুলিয়ার ভাবে আর কি। সো ট্রাই করেও কাজ হচ্ছে না। হ্যাঁ এরকমই। আপনি চাইলে আমরা আমাদের এই শোর মাধ্যমেও অ্যানাউন্স করতে পারি যে ইউ আর গুড পিপল, লেটস ট্রাই। আমরা আরো কিছুক্ষণ কথাবার্তা বলি, আমিও একটু চিন্তা ভাবনা করি যে আসলে রিয়েলিটি কতটুকু, তারপরে না হয় অ্যানাউন্সে যাওয়া যাবে। সো আপনার পড়াশোনা কি হলো? ইন্টারের পরে কন্টিনিউ করলেন? হ্যাঁ আমি অনার্সটা কমপ্লিট করছি। কোথা থেকে? আমি ইসলাম ইউনিভার্সিটি থেকে এইচআরএমটাতে পড়ছি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ফাইন, বিউটিফুল। সো আপনি কি এইচআরএম ম্যান? আমি জানি, আচ্ছা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। সো আপনি ফাইনালি কি একদম ফোকাস করছেন যে আপনি কন্টেন্ট ক্রিয়েশনই থাকবেন নাকি আপনি চাকরির দিকে যাবেন, চাকরি বাকরি? আমার তো মনে হয় না আমি চাকরি বাকরি করতে পারবো। কেন? 9 to 5 জব আমাকে দিয়ে হবে কিনা আমার মনে হয় না, কারণ আমি এক জায়গায় স্থির থাকতে পারি না। আর আমি এটাই ভালো পারি, আমি এখন চাকরি আবার নতুন করে শুরু করাটা হয়তো আমার জন্য। হাউ মাচ ইউ আর্ন? ডিপেন্ডস আসলে, এখন আমি কি অন এভারেজ, লাইক আমি যদি বলি একদম সর্বোচ্চ ইনকাম একটা মাসে যেটা ছিল, একদম লোয়ার ইনকাম যেটা ছিল। আমি সর্বোচ্চ হয়তো 4-5 লাখ করেছেন, আর প্রতি মাসে 1-2 থাকে। হ্যাঁ। আমি যদি আরেকটু এমফাসিস দেই, আপনি মাস্টার্স করার চিন্তা ভাবনা করছেন নাকি এটা শেষ? আমার মনে হচ্ছে করতে হবে, অন্তত বিয়ের জন্য হইলেও করতে হবে। আমার মা এটা বলে যে সার্টিফিকেট থাকলে অ্যাটলিস্ট কোনো মেয়ের মা হয়তো আগ্রহী হইতে পারে। আপনি কি মানে বিয়ে নিয়ে খুবই অরিড? না আমাকে এটা ফিল করাচ্ছে। আচ্ছা আমি একটু বলি, আমার মায়ের ক্যান্সার হয়েছে কিছু মাস আগে। তো ক্যান্সার হওয়ার পরেই তাদের চিন্তা ভাবনা আরো এটাতে বেশি চলে আসছে যে ছেলে, আমি যদি মারা যাই ছেলেকে কেমনে বিয়ে দিব, ছেলে তো পাগলামি করতেছে খুব, ছেলে যে ধরনের কাজ করে যদি বিয়ে না হয় ছেলের। হ্যাঁ তাদের এই ধরনের ভয় ঢুকে গেছে মাথায়। না এই ভয় করার কোনো কারণ নাই। আজকের শোতে আমি বলে দিচ্ছি আন্টিকে, এই ভয় করার কোনো কারণ নাই। হি ইজ রিয়েলি জিনিয়াস, আমরা ওকে অ্যাপ্রিশিয়েট করি এবং আমার মনে হয় আপনাদেরও করা উচিত। আপনার ভাই বোন কতজন? আমরা 2 ভাই 1 বোন। আপনি বড়? না আমার ভাই বড়। ওর বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ। তো এক ছেলে তো বিয়ে শাদী দিয়েছে, আরেক ছেলে না হলে সমস্যা কোথায়? আমার কিন্তু খুব একটা প্যারা নাই ভাই। ওকে। না আমার মনে হয় বিয়ের বয়স হয় নাই, এখন বিয়ে করা উচিত হবে না। বয়স কম তো আমার এখনো। এখন বিয়ে করলে মানে ক্রিয়েশনের জায়গাটা নষ্ট হয়ে যাবে। আমি জানি, অলরেডি আমি এটা বুঝি। ওকে, সো আর ইউ ইন লাভ উইথ সামবডি? আমি পারি নাই, আমি চেষ্টা করছি। মানে কি? মানে আমি ভালোবাসার চেষ্টা করছি নতুন কাউকে। কেন পারেন নাই? হয় মানে ওয়ার্কআউট হচ্ছে না, মানে আমার পছন্দ হচ্ছে না। হয়তো 1 মাস 15 দিন কথা বলে আমি আর
এটা মজা লাগে না। বিষয়টা কি এরকম যে ওই লাস্ট ধাক্কাটা থেকে আপনি এখনো বের হতে পারেন না, এরকম কোনো কিছু? জানি না, আমি আসলে কনফিউজড এই ব্যাপারটা। আমার মানে থাকে না, একটা মেয়ের প্রতি আমি খুব ইন্টারেস্টেড ফিল করবো, তাকে ডেইলি তাকে মেসেজ করবো, তাকে কল করবো, তার খবর নিব, আমার এটা হয় না। ওকে, যেটা একজনের সাথে করছি এটা আমি রিপিট করতে চাই না আবার আরেকজনের সাথে, আমার ভালো লাগে না আর কি। ওকে, তো ওকে, আমার মা বাবা যদি একটা মেয়ে নিয়ে আসে, আমি হয়তো ওইটাকে করে হলো চোখ বন্ধ করে, আমার আর কোনো চয়েস নাই, কোনো সে নাই, ব্যাপারটা এখন এই পর্যায়ে চলে গেছে। বিউটিফুল। অনেক কিছু জানার আছে। রিসেন্টলি আমরা দেখলাম কাফিকে নিয়ে অনেক বেশি বিতর্ক তৈরি হয়েছে, আচ্ছা এবং মাঝখানে সময় টেলিভিশনের বোধহয় একটা ইন্টারভিউ দেখেছিলাম যে আপনাকে মানে অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কিছু একটা প্রশ্ন টশ্ন করা হয়েছিল। আচ্ছা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কনফিডেন্টটা পাচ্ছেন কিভাবে যে লাইক ধরেন আপনার এখন একটা পেজ আছে ফেসবুকে, একটা চ্যানেল আছে ইউটিউবে, এগুলো তো খুবই শেখেন একটা জায়গা, হ্যাঁ, নাও থাকতে পারে, কালকেও না থাকতে পারে, বা কালকে আমার ভিডিও কাজ নাও করতে পারে। তো তখন কি হবে? এই চিন্তা হয় না কখনো? অবশ্যই এই চিন্তা আমারও হয়, আমার পরিবারেরও হয়, কিন্তু আমি তো এটাই পারি। ব্যাপারটা হচ্ছে এটা, আমি এটাই পারি, তো এখন আমি এটা ছাড়া অন্য কিছু পারি না। আপনার সাথে কাফির রিসেন্টলি একটা, আমার কাছে মনে হচ্ছিল যে এটা প্ল্যান, লাইক শামিমকে আমি নিয়ে এসেছি এই শোতে, ইজ এ ভেরি গুড ওয়ান, কাফিকে আনার চেষ্টা করছিলাম, এখনও চেষ্টা আছে, আপনি আসলেন। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের তিনজনের ট্রায়াঙ্গেলে লাইক আপনারা নিজেরা যোগাযোগ করেছেন, করে একটা প্ল্যান সেট করছেন, করে আপনারা এই কাজটা করতেছেন। না ব্যাপারটা তা না, কারোর সাথে কারো কথা হয় নাই। আমি যতটুকু জানি আমার সাথে এই দুজনের কারোর সাথে কথা হয়নি। আচ্ছা, আমি তো এই ধরনের কন্টেন্ট আগেও বানাইছি, মানে যেরকম কেউ একটু কোন একটা ক্যারেক্টার যেখানে খুব একটা কাজ খুব বেশি করতেছে, এখন আপনি 10টা ভিডিও ছাড়ছেন, আপলোড করছেন আজকে ধরেন আপনার পেজে, হ্যাঁ, যেখানে আপনি মেয়ের হাত ধরে আছেন, একটা মেয়ের সাথে সেলফি তুলতেছেন, 10টা ভিডিও একই টাইপের, সো আপনার একটা ক্যারেক্টার বিল্ড আপ করে ফেলছেন। Okay. এখন মানুষ এই থিমটাকে পচাইতেছে, আমি করছি কি, আমি ওই থিমটাকেই আবার রিক্রিয়েট করছি, আমিও একটা মেয়ের হাত ধরতেছি, ওকে, যেটাকে মক করা বলে বা যাই বলে, হ্যাঁ, বা রোস্টিং ভিডিওস টাইপ হয়ে গেছে। তো এই আর কি, কিন্তু কোনো পার্সোনাল কোনো শত্রুতামি নাই, তার সাথে আমার কোনো সমস্যা নেই। তো আফটার এই ব্যাপারটার পরে তারই ভাই ব্রাদার বা তার আশেপাশের ভাইদের সাথে কথা হয়েছে, বলছে না থাক কাফি ভাই, এটা নিয়ে আর একটু হালকা মন খারাপ করছে হয়তো। না ডেফিনেটলি না, আমি মনে করি কাফি অনেক ইন্টেলিজেন্ট, হ্যাঁ, কাফি হ্যাঁ, প্রত্যেকটা জিনিসকে ক্যাশ করছে। আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি যেটা বলতে চাই, আমার মনে হয় না কাফি এটা দেখবে, যদি দেখেও থাকে আমি বলবো যে যারা ওনার কন্টেন্ট তৈরি করেছে প্রত্যেকটা ভিডিও উনি প্লে করে সেগুলোর আবার জব দেওয়ার চেষ্টা করছে, হ্যাঁ, কাইন্ড অফ ক্যাশ। হ্যাঁ 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 হ্যাঁ, এবং উনি তো বলছে যে বইমেলাটা আলোচিত হচ্ছে তা ওনার জন্যই। হ্যাঁ, আর উনি যে পরিমাণ ভিডিওস একদিনে আপলোড করে, আমি হয়তো 10 দিনে তা করি। ওকে, তো এই আর কি। কিন্তু ফাইনালি আমরা যেটা দেখলাম কাফির বাড়িটা পুড়ে গেছে, এটা হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। এবং যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের যদি বাড়ি পুড়ে যায় এবং সে যদি মনে করে যে তার কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটার ইফেক্টের কারণে এটা হলো, এটা খুবই দুঃখজনক এবং এটা সঠিক তদন্ত হওয়া উচিত। এবং আমি মনে করি যে কাফির পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের অবশ্যই দাঁড়ানো উচিত। আপনাকে আবার দোষ দিচ্ছে নাকি? আমাকে কিছু কমিউনিটি তো থাকেই, আপনারা শুরু করছেন এগুলা, আপনাদের কারণে ওনার ঘরটা পুরাইছে মানুষ, এই ব্লা ব্লা। আমি কি করছি? আমি কি ভিডিওতে বলছি যান সবাই কাফির বাড়ি পুরান? আমি নিজেও খুবই দুঃখজনক, মানে আমি দুঃখিত হয়েছি কেন, আমি অলরেডি তার পোস্টে কমেন্ট করছি যে যাই হোক না কেন এই বাড়ি কেন মানুষ পুরাবে? এটা ফেসবুকের জায়গায় ফেসবুকে থাকি আমরা, এটা কেন পার্সোনালি আমরা অ্যাটাক করবো একটা মানুষকে? ট্রু, করা উচিত না। একটা সময় আপনাকে নিয়ে এক ধরনের সমালোচনা ছিল মার্কেটে যে লাইক ইউ ক্রিয়েট দ্য কন্টেন্ট কাইন্ড অফ অ্যাডাল্ট কন্টেন্ট, এবং আপনি এটাকে নিয়ে ডিফেন্ডও করেছিলেন যে আপনি অ্যাডাল্ট কন্টেন্টই বানাবেন। কি বানালেন আর কেন এই সমালোচনাটা হলো? না, আমি তো ওভাবে মানে থাকে না, ইন্টেনশনালি করি নাই যে আমি অ্যাডাল্ট কন্টেন্টই বানাবো, হয়তো হয়ে গেছে। এখন ভাই আমি ধরেন 17 সালে আমার একটা বয়স ছিল, আমি তখন এমন কিছু ভিডিওস বানাতাম যেগুলো বাচ্চারা পছন্দ করতো, ওকে, বাচ্চারাই দেখতো। তো সেই বাচ্চাগুলো নিশ্চয়ই এখন বড় হয়েছে, তারা অ্যাডাল্ট হয় নাই, তা আমিও তো অ্যাডাল্ট হচ্ছি আস্তে আস্তে, তা আমারও টেস্ট চেঞ্জ হচ্ছে, আমারও বানানো, আমার মেকিং চেঞ্জ হবে। আমি তো সেই এখন 9-10 বা ওই স্কুলের বাচ্চাদের জন্য সবসময় ভিডিওস বানাইতে পারবো না। এই দিক থেকে এখন এটা অনেকে অ্যাকসেপ্টেবল না অনেক আছে, যে আমার মেয়ে আপনাকে দেখে, আমার বাচ্চা ভাত খেতে খেতে আপনাকে দেখে, অনেকে বুঝে যে এই 18+ কন্টেন্ট দিলে তো তাদের সামনে এটা ছাড়তে পারি না, দেখতে পারি না, এই টাইপের একটা ইস্যু ক্রিয়েট হয়েছে। ছাড়ার দরকারটা কি? আপনি মোবাইল নিয়ে ছাড়বেন কেন? আর প্রথম কথা হচ্ছে এটা তখন পার্সোনাল মিডিয়া, টেলিভিশন কাইন্ড অফ ফ্যামিলি মিডিয়া, সবাই মিলে অনেক সময় দেখে, কিন্তু এখন মানুষ মোবাইলে দেখে, মোবাইল তো পার্সোনাল মিডিয়া। হ্যাঁ হ্যাঁ, তো সেখানে আমাকে অনেকে বলে ভাই আপনাদের কি শিখলাম? আমি তো ভাই 10 মিনিট স্কুল না, আমি আপনাকে কেন শিখাবো? আমি তো স্কুল না। আপনি আমার থেকে যেটা পারেন বিনোদন নিতে পারেন, বিনোদন না নিতে পারলে অ্যাভয়েড করেন, আমি এটাই বলতে পারি। আমার থেকেও শিখতে চাই। ফেসবুকের পলিসিতে কখনো কোনো প্রবলেম হয়েছে? ফেসবুক না করলেও কিছু মানুষ করেছে আর কি, কিরকম? যারা কিনা ফেক কপিরাইট স্ট্রাইক দেয়, স্ক্যামার আছে,
Okay. আইডি হ্যাক করতে চায়, এগুলো তো ফেস করে আসছে। সো যেখানটায় আমরা ছিলাম যে কন্টেন্টের অ্যাডাল্ট ব্যাপারটা, সো আপনার এই কমিটমেন্টের জায়গাটা একটু আসতে চাই। লাইক প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু একটা কমিটমেন্ট থাকে যে আমি এতটুকু যাব না। দিন শেষে আমাদের সবাই কোনো না কোনোভাবে কিন্তু লায়াবল আমাদের কমিউনিটির কাছে। সো আপনি আসলে ইন ফিউচার কি চিন্তা করছেন আপনার কন্টেন্টের? না আমি যে ইন ফিউচার খুব বেশি অ্যাডাল্ট কন্টেন্ট বানাবো তা না। আমি স্বাভাবিকই থাকার চেষ্টা করবো, যেহেতু আমরা সামাজিক, আমাদের সোশ্যালি মানে আমরা নিতে পারি না। আমরা ইন্ডিয়া যেমন বলি পাশের দেশ, তারা অনেক এক্সট্রিম অ্যাডাল্ট কন্টেন্ট, ড্যাঙ্ক হিউমার এগুলা হজম করতে পারে, আমরা এটা পারি না। হ্যাঁ, আমাদের খুবই ঝামেলা আছে, তো এই জন্য আমিও চাই না এগুলো করতে, আমি স্বাভাবিক থাকতে চাই। এমন কোনো কিছু হয়েছে ভিডিও নামিয়ে ফেলতে হয়েছে? হ্যাঁ, রিসেন্টলি তো হয়েছে। আমি আসলে যেটা করছি, একটা বন্ধু বিয়ে ছিল, হ্যাঁ, তো ওখানে আমি কিছু লিফলেট দিছি, যেখানে হয়তো বন্ধুকে বলতেছিলাম গতিসীমা 40 কিলো বা মানে অনেক কিছু বলছি। হ্যাঁ, এখন হয়তো বলছি বিছানা চাদর চেঞ্জ করা উচিত। হ্যাঁ, এটা মানুষ নিতেই পারলো না আর কি। মানুষ মনে করলো এটা আমি অশ্লীল হয়ে গেছে, ডাবল মিনিং হয়ে গেছে, এটাই তো। এরপরে থাক, আমি এরপরে অডিয়েন্সের কাছে বলছি আমি আসলে কারো বিয়েতে যাবো না, দরকার হলে নিজের বিয়েতে আমি ঢুকবো না। না, কিন্তু যেসব জায়গাতে যেসব জিনিস করা উচিত সেগুলো আসলে অনেক সময় আমাদের দর্শকরা খুব ভালোভাবে নিতে চান না। লুঙ্গির প্রসঙ্গে একটু আসতে চাই। আচ্ছা। লুঙ্গি এবং চশমা এটা কিভাবে হলো? খুবই র্যান্ডম আচ্ছা ওকে না, আমার আসলে এটা আপনার সিগনেচার দাঁড়িয়ে গেছে অনেকটা হয়তো এখনো বিল্ড আপ হচ্ছে না, কিন্তু এই লুঙ্গিটার যে কালারটা সাদা, এটা কি অলওয়েজ সাদাই থাকে? এটা সাদাই হয় আর কি, আমি সাদাই পড়তাম আগেও, আমি সাদা লুঙ্গি বাসায় পড়তাম। আচ্ছা, হ্যাঁ। আর এই চশমার ব্যাপারটা? চশমাটা তো অনেক আগে থেকে, 17 থেকেই চশমাটা মনে হইতো হয়তো একটু ফান লাগবে, একটু ফান লাভিং Okay. ব্যাপারটা ক্রিয়েট হবে হয়তো, Okay. কারণ আমি চশমাটা ছোটবেলা পড়তাম, বাচ্চারা কিনতো, তো Okay. ওই যে বাচ্চাদের জন্য বানাইতাম ভিডিওস, বাচ্চারা দেখতো, তো বাচ্চারা যখন এই চশমাটা আমার চোখে দেখবে বা মুখে দেখবে, তারা আর একটু কানেকশন ফিল করার জন্য হয়তো, ওকে, এই আর কি। সো ওই চশমা থেকে বেরোতে পারেন নাই, আর মানে বের হন নাই? বের হই নাই আসলে, চাইলে তো বের হওয়াই যায়, টুকটাক ইউজ করি। ওকে, রিপনের ব্যাপারে একটু কথা শুনতে চাই। রিপন অনেক আগে থেকে ভিডিও করছিল, কিন্তু রিসেন্টলি এসে খুব হ্যাঁ, ভাইরাল। হ্যাঁ, হ্যাঁ। আপনার সঙ্গে বেশ কয়েকটা ভিডিও দেখেছি, হ্যাঁ, যোগাযোগটা হলো কিভাবে? যোগাযোগটা হলো আমরা মেল করছি যে কি অবস্থা, কোথায়, তো এটা আসলে ওনার ম্যানেজার, উইথ ডিউ রেসপেক্ট, ওনার ম্যানেজারও আছে। ম্যানেজার আছে, রাইট। হ্যাঁ, অনেকে এটা নিতেই পারে না, ওনার আবার ম্যানেজার আছে, কেন ভাই থাকতেই পারে, একটা মানুষ পপুলার ম্যানেজার থাকতে পারে। হ্যাঁ, আমি বেশ কয়েকবার যোগাযোগ করছি, কিন্তু সে আমাকে পাত্তা দেয় না। আচ্ছা, আই লাইক ইট ব্রো, আই লাইক ইট। ওকে, আচ্ছা, মেবি ওনার ম্যানেজারে ফরওয়ার্ড করছে আমার নাম্বারটা। আচ্ছা, হ্যাঁ, যাই হোক, সে দিতে পারে না, তাকে ওনাকে দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, সে যাই হোক, তো এই আর কি। তো উনি মূলত রিপন মিয়ার এই যে আজকে রিপন মিয়া আজকে এত পপুলার, আজকের দিনে, আগে তো ছিলই, হ্যাঁ, এটাকে আরো বেশি এস্টাবলিশ ওনার ম্যানেজারই করছে, সো ওনার ম্যানেজার অবদান অনেকটাই। আচ্ছা, রিপন মিয়া তো আসলে মূলত উনি তো ফেসবুকে ভিডিও আপলোড করতে পারে না, উনি তো মূলত হয়তো এটা পারে না, উনি এই জিনিসগুলো টেকনিক্যাল কাজগুলো উনি পারে না, সো ওই কাজগুলো সব ম্যানেজার করে। রিপন মিয়ার কাজ হচ্ছে ক্যামেরাটা অন করে কথা বলা, আর কিছু উনি করেন না। কিন্তু আমাদের একটা মানে ব্যাপার আমরা লক্ষ্য করলাম যে রিপন মিয়া কিন্তু এখন টেলিভিশন মিডিয়া ফেস করতেছে না, শুধু টেলিভিশন না, কোনো মিডিয়ায় ফেস করে না। এটা কেন করছে না এটা আমি জানি না। এটা আসলে উনি ভাবতেছে এটা করলে হয়তো জনপ্রিয়তা কমে যেতে পারে, বা এটা এখন একটু নিজেকে একটু ইনটেক বা ওনাকে নিয়ে এসে হয়তো বা এমন কোনো প্রশ্ন করবে যেটা ওর জন্য যেটা হয়তো কন্ট্রোভার্সি face তৈরি করবে হয়ে না। যেতে পারে, বা ওনার কোনো ক্যারিয়ারের সমস্যা হতে পারে। ওকে, জানি না, আমি ওনার ব্যাপারটা ওনার ভালো জানবে। ওকে, সো আপনি ওনার সঙ্গে যে কন্টেন্টটা করলেন এটা আসলে কিভাবে হলো? উনি দেখেন, উনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনও সবার সাথে করতেছে না। আমরা যখন মেল করছি, উনির ম্যানেজার বলতেছে ভাই আমি আপনার ফ্যান, আচ্ছা ঠিক আছে আপনার সাথেই করবো, আমরা চিটাং আসবো, আপনি কই, এরকম উনি খুব আগ্রহ দেখাইছে। ওকে, উনি যদি আগ্রহ না দেখাতো, যেমন আপনি রিচ করতে পারতেছেন, আমিও পারতাম না, ওকে, উনি যদি আমাকে না করে দিত। ওকে, তো উনি বললো আচ্ছা, আমি তখন চাঁদপুরে ছিলাম আমার গ্রামের বাড়ি, আমি বলছি আচ্ছা ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে জানুয়ারি মাসের 1 তারিখে আপনি আসেন, আমি আসবো। উনি আসছে, হোটেলে উঠছে, আমরাও গেছি, দেন আমাদের কোলাবোরেশনগুলো হলো, চট্টগ্রাম ঘুরাইলাম, দেখাইলাম, ওই ভিডিওসগুলো হয়তো আপনারা দেখছেন। এরপরে সালমানের সাথে আপনার যে কোলাবোরেশনটা হলো এটা কিভাবে? এইটা মূলত পিজা বার্গের থ্রুতে, কারণ সালমান ভাই হচ্ছে পিজা বার্গের হেড মার্কেটিং এ আছে। আচ্ছা, তো যেহেতু আমি বলছি যে ভাই যদি পিজা বার্গের প্রমোশন করতে হয় আপনাকে আমার লাগবে। আমি তো কনফিউজ হয়েছে যে পিজা বার্গটা সালমানের কিনা। না মানে পিজা বার্গ তো মূলত না, সুলতান নাইনের ব্যাপারে আমার কোনো কনফিউশন না, এটা সালমানের না, বাট পিজা বার্গ আমি খুব কনফিউজ ছিলাম একসময়, যেটা এটা এখন ধরেন পিজা বার্গের যে আমরা এতগুলো ফ্রি প্রমোশন করে দিচ্ছি আমাদের শোতে, তাই তো এগুলো কি বিপ করে এটা বিপ করে দিই। ওকে, সো কি যেন বলছিলাম যে হ্যাঁ, পিজা বার্গের ব্যাপারে কোলাবোরেশনটা হলো কিভাবে? পিজা বার্গ মূলত চাচ্ছে আমাকে যে তাদের আবার নতুন আউটলেট দিতেছে, এগুলোতে মূলত ইয়ারলি কন্ট্রাক্ট তারা করতে চাচ্ছে। আচ্ছা আমি সবই ওকে,
বাজেট একটু এদিক সেদিক আছে ঠিক আছে, কিন্তু আমার যেটা লাগবে আমার সালমান ভাইকে লাগবে। ওকে, আমি ওনার সাথে কোলাব করবো ফার্স্ট ভিডিও, ওকে ফাইন। সালমান ভাই নিজে বলছে ঠিক আছে চলে আয়। তো আমরা এইভাবে আর কাজটা করছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। একটা কন্টেন্ট বানানোর আগে কি মাথায় আসে যে এটা নিয়ে আমি কাজ করব? প্রথমত এই কন্টেন্টটা মানুষ কেন দেখবে, মানুষের মাথায় কি এটা আছে, মানে ডিমান্ড করে কিনা। আচ্ছা, এখন যেমন এই যে কাফিবের কথাটাই বললাম, আমি জানি এটা মানুষ দেখবে, কারণ এটা চলমান, এটা চলমান। চলছে। এটা একটা মেইন পয়েন্ট। আর ট্রেন্ড, সিচুয়েশনশিপ বা সিচুয়েশন যাই বলি, সব কিছুই আর কি একটা টাইমিং এর যে একটা ব্যাপার, ওইটা মেনটেন করলে আমার মনে হয় ওকে। আর মেকিং নলেজ তো নিজের মধ্যে কিছু থাকা লাগেই, যে কেমনে বানাবো, এটা এক্সিকিউট কেমনে করবো, এটা তো আমার উপর। এটা তো গেল যে রিসেন্ট ট্রেন্ড, সেটা একটা ব্যাপার। কিন্তু রিসেন্ট ট্রেন্ডের বাইরে অনেক সময় কন্টেন্ট হয় না, সেগুলো কিভাবে মাথায় আসে? আমি যে কোনো কন্টেন্টে আসলে একটু রিলেট করানোর ট্রাই করি। যেমন আমি স্কুল মেমোরিজ অনেক কন্টেন্ট বানাইতাম, ছোটবেলায় আমরা কি কি খেলনা নিয়ে খেলতাম বা স্কুলে কি কি হইতো, এই জিনিসগুলো কিন্তু খুবই রিলেটেবল। হ্যাঁ, যেমন আমরা স্কুলে বসলে আমাদের ব্যাগ দিয়ে আরেকটা ছেলে বেঞ্চ মুছে আবার ব্যাগটা রেখে বসতো, তাই না? তো এটা যদি আমি দেখাই, সে স্কুলের জীবনে ফিরে যাবে, আরে আমার এক বন্ধু তো এটা করছিল। এই জিনিসগুলো আমি রিলেট করানোর চেষ্টা করি। হ্যাঁ, রাবারের মধ্যে যে কলম ঢুকাই দিতাম, আমরা কলম একদিক দিয়ে আরেক দিকে বের করতাম, পেন্সিল, বা এই জিনিসগুলো তো আমরা করছি। তো আমি ভাবতাম যে আসলে আমরা কি করতাম, বা এখন মানুষ কি মিস করে, কি দেখতে চাইবে, বা দেখলেই সাথে সাথে কারেন্ট ফিল করবে যে না এটা তো আমি করছি, এটা তো আমার সাথে হয়েছে, বা আমার বন্ধু আমার সাথে করছে, বা আমি কারোর সাথে করছি। এই জিনিসটা আমি মাথায় রাখার চেষ্টা করি। আপনার টিম কেমন, মানে বড়? না, খুব একটা বড় না, 2-4 জনের টিম। আর বেশিরভাগই আমার ভাই ব্রাদার, কাজিনরাই আমার টিম মেম্বার। আপনি নিজেরাই? হ্যাঁ। আপনি কি ধরনের ডিভাইস ইউজ করেন? আমি যখন ভারী কাজ হয় তখন হয়তো আমরা ক্যামেরাতে শিফট করি, আর বেশিরভাগই রিলস যখন আপলোড করি তখন হয়তো আইফোন বা ক্যামেরাতেই, এগুলোতেই হয়। আমি একটা উদাহরণ দিই, মানে এই যে কাফিকে নিয়ে যে কন্টেন্ট আপনি করেছেন, এটা কতবার টেক দিতে হয়েছে আপনার? ওয়ান টেক। হ্যাঁ, ওয়ান টেকে? ওকে। এই যে ক্যামেরাম্যান আমার সাথে, ডিওপি আমার ভাই, সেই নিছে। আপনার রিহার্সালও করতে হয় না? না। 8.5 মিলিয়ন ভিউজ রাইট নাও। হ্যাঁ, এটা ওয়ান টেকে হয়েছে। 4 লাখ 4.5 লাখ লাইক। এরকম অনেক কন্টেন্ট হয় না যে মেক করার পরে মনে হলো ভালো হয় না, প্রচার করেন না? হ্যাঁ, এরকম হয়েছে। আবার এরকম হয়েছে আচ্ছা করে দিই, ওইটাই বেশি ভিউজ হয়েছে। ওকে। আমার ভালো লাগতেছে না, কিন্তু আপলোডের পর হয়তো অডিয়েন্সের অনেক ভালো লাগতেছে, এরকমও হয়। এইটা তো একটা মিমিক্রি কন্টেন্ট, লাইক আপনি কাফির ক্ষেত্রে যেটা করলেন, আপনি চুল ওর মতো করার চেষ্টা করেছেন, তারপরে করার চেষ্টা করেছেন, লাইক আপনি এমনিতে মিমিক্রি খুব ভালো করেন, কপি খুব ভালো করেন, এরকম কোনো কিছু? হ্যাঁ, আমি করতে পারি। আমার এটা মজা লাগে একটা মানুষের ক্যারেক্টার প্লে করতে। এটা করেছেন কখনো স্কুলে? আমরা স্যারদের করতাম যে স্যার এরকম করে। হ্যাঁ, রাইট, এটা করা হয়েছে। অবশ্য স্যারদেরকে ওভাবে বিরক্ত করতাম না, স্যার আসলে আমাকে খুব একটা পছন্দ করতো না, কারণ আমি তো স্কুলে খুব একটা কথা বলতাম না, আমি চুপচাপই থাকতাম, আর আমি ফেল করতাম খুব বেশি স্কুলে। তো এই জন্য আমার পছন্দ, পড়ালেখা একদম ভালো লাগতো না, আসলে ভালো লাগতো না, আমি কেমন জানি ছিলাম আসলে। এই জন্য আমার বাবা আমার প্রতি খুবই আপসেট। আর আমার বড় ভাই তো অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে, সে ওখানে চাকরি বাকরি করে, তো সে হচ্ছে তাদের রোল মডেল, আমি না। ওকে। সো ফাইনালি এক্সপ্রিকিয়েশন এই জনরা নিয়েই সামনে দিকে ক্যারিয়ার করতে চায়। সোশ্যাল মিডিয়ার বাইরে কিছু ভাবছেন? আপাতত না, আমি এটাতে থাকতে চাই। আমি আসলে মানুষের সাথে একটু কানেক্টেড ফিল হইতে করতে চাই। হয় না যে আমাদের দেশে একটা মেইন স্ট্রিম মিডিয়া বলতে আমরা যেটা বুঝি টেলিভিশন আছে, হ্যাঁ, অনেক সময় থাকে না যে শখ থাকে টেলিভিশনে কাজ করা, ওরকম কোনো চিন্তা? হ্যাঁ, আমি টুকটাক, যেমন এবারও আমি নাটকে কাজ করছি। নাটক বলতে? আমরা তসি মাহবুবের সাথে একটা কাজ করছি, অভিনয়, হ্যাঁ, যেটা কিনা হয়তো ইয়াতে যাবে, বাংলা ভিশনে হয়তো। সো এটা কি প্রথম? না, আমি আগেও করছি। আচ্ছা, টুকটাক। সো এটাও একটু শুনি, মানে নাটকের কাজের অভিজ্ঞতা কেমন? আসলে খুব একটা আমার কাছে খুব একটা মজা লাগে না এটা, মানে কারণটা আমি জানি, কিন্তু আপনার কাছ থেকে একটু শুনি, দর্শকদের বলেন। প্রথমত এখানে সারাটা দিন আমার চলে যায়, ক্যামেরা ওপেন হইতে হইতে ওদের অনেক সময় লাগে। এটা সিন 10টা নিবে বলে হয়তো দুপুরে 1টায় নিচ্ছে, দুপুরে 1টায় বলে রাত 8টায় নিচ্ছে। আবার পেমেন্ট 8 তারিখে দিয়ে বলে হয়তো 20 তারিখে দিচ্ছে। পেমেন্টেরও অ্যামাউন্ট কম, যে অ্যামাউন্ট দেয় এটা হয়তো আমি 10 মিনিটও কামাইতে পারি, যেটা 24 ঘন্টা লাগতেছে বা 2 দিন লাগতেছে ওদের দিতে। তো এই জন্য খুব একটা জিনিসটা মজা লাগে না আমার কাছে। আরেকটা জিনিস হয় যে স্ক্রিপ্টেড জিনিসে আসলে অভিনয় করাটা খুব ডিফিকাল্ট বোধ হয়। হ্যাঁ, আমি ওখানে গিয়ে আমি খুব থতমত খেয়ে যাই, আমি পারি না। আমার জন্য আমি ঠিক আছি এরকম মনে হয়। কিন্তু তারপর এটা একটা বলার মতো ক্যারিয়ারের দিক থেকে একটা মিডিয়া, যে হ্যাঁ, বাট এখানে আসলে প্রফেশনালিজম তো মানে মেনটেন করা যায়, অনেক কিছু শেখা যায়, ক্যামেরা ল্যাঙ্গুয়েজ বোঝা যায়, ওগুলোর জন্য আমি যাই। আমি মূলত এক্সপিরিয়েন্স করতে যাই, বিভিন্ন মানুষের সাথে দেখা করতে যাই, মিশতে যাই আসলে। ওকে, ওদের থেকে কোনো যদি একটা কন্টেন্ট বের করতে পারি, কোনো কিছু জানতে পারি, এটাই আর কি। আপনার এই কন্টেন্টে ফিমেল ক্যারেক্টার যারা থাকে, লাগে যে চকলেট ডের একটা ক্যারেক্টার করেছেন আপনি, এরা কারা?
এদের মধ্যে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর, অনেকেই হয়তো ইনফ্লুয়েন্সার, আবার অনেকে শখে করছে আমার সাথে। ওকে, আচ্ছা, সো এদের ফ্যামিলি থেকে কোনো প্রবলেম হয় না? হ্যাঁ এরকম অনেক প্রবলেম, বয়ফ্রেন্ড প্রবলেম মানে প্যারা দিতেছে, বাবা মা আই হাই আমার মেয়েগুলো কি শুরু করলো। 5.3 মিলিয়ন ভিউজ, মানে 50 লাখ মানুষ দেখে ফেলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা কম টুকটাক ভালোই সমস্যা ফেস করে, সহ্য করে আর কি। মানে আপনার সমস্যা আপনি অনেকের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। গুড, ভেরি গুড। বাবাকেও নাকি নিয়ে আপনি মানে হ্যাঁ আপনার বাবাও বোধহয় আপনার সঙ্গে অভিনয় করেছিলেন বা এরকম কোনো কিছু, নাকি বাবার ক্যারেক্টার ফুটিয়ে তুলেছেন, এরকম কি করেছে? আপনার সঙ্গে? হ্যাঁ, তো মানে বাবা বাধা না দিতে পেরে শেষ পর্যন্ত আপনার সঙ্গে? বাবাকে আসলে কিছু দিলে বাবা খুশি হয়ে যায়। সরি আঙ্কেল, দেখবেন তো একটু। পুরো দুনিয়ায় একটা জায়গায় অনেক বেশি আটকে গেছে, বল না মানুষ কিসে আটকায়, মানুষ এখানে দিন শেষে সবাই আটকায়। এবং আমার মনে হয় আপনার এই যে গার্লফ্রেন্ড কেন্দ্রিক বা বিয়ে কেন্দ্রিক যে সমস্যা, সেটাও আপনার এই ফ্লোতেই মোটামুটি ওইটাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আর্নিং এর প্রধানতম জায়গাটা হচ্ছে ফেসবুক। হ্যাঁ ফেসবুক, ইউটিউবে কিন্তু শর্টে খুব একটা আসে না, আমি নাম মাত্রই পাই, $200 আসছে মাঝে মধ্যে এরকম। তো আপনি এটা নিয়ে লঙ্গার ভার্সন কোনো কিছু চিন্তা করতে পারেন, হয়তো করা উচিত। কিন্তু বর্তমান অডিয়েন্স লঙ্গার ভার্সন চায় না, তাদেরকে আপনি 5 সেকেন্ডে যদি বিনোদন দিতে পারেন তারা নিবে। হ্যাঁ, এটা আমি এগ্রি করছি। মানুষের সময় নেই এখন না কেন, কিন্তু ইউটিউবে অনেক লঙ্গার ভার্সন কমেডি আছে, তো নাটক করছে অনেকেই সুন্দর সুন্দর করছে, আপনি ট্রাই করতে পারেন। হ্যাঁ, আমি এই জন্যই যেগুলো লঙ্গার ভিডিওস ওগুলো আমি ইউটিউবেই দিই। আচ্ছা, ওগুলো যেগুলো 10-11 মিনিটের ভিডিওগুলো ইউটিউবেই দেওয়া হয়, আর ফেসবুক হয়তো এটার ক্লিপস কেটে বা ছোট করে দেওয়ার চেষ্টা করবো, এরকম ভাবে যাবো। পাবলিক পপুলারিটি কেমন লাগে? রাস্তাঘাটে দেখলে মানুষজন নিশ্চয়ই হ্যাঁ, আগে এনজয় করতাম, এখনো টুকটাক এনজয় করি, বাট মাঝে মধ্যে মনে হয় যে একটু প্রাইভেসি মেনটেন করাটা কঠিন হয়ে যায়। যেমন থাকে না, একটু চা খাইতেছি আইসা কথা বলতেছে, হয়তো চাচ্ছি না, হয়তো হয়তো মন খারাপ, তখনও কথা বলতে হচ্ছে, একটু চুপচাপ থাকতে চাইতেছি। কমেডির এই একটা বড় বোধহয় সমস্যা, অলওয়েজ মনে করে যে অলওয়েজ কমেডি, অলওয়েজ খুব মজা থাকবে। আমাকে ভাই আপনি এরকম কেন? আমি ভাই আমি এরকম আমি কি সবসময় আপনাদের বিনোদন দিব? আমারও তো একটা টাইম আছে, সময় আছে। রাইট। হ্যাঁ, অনেকেই এরকম হয়, দেখা গেল যে বাইরে গিয়ে খাচ্ছি, খাবারটা মুখে দিয়েছি, কথা বলার মতো অবস্থা নাই, ওখানে আই ভাইয়া কি অবস্থা। কিন্তু আমি চেষ্টা করি কারোর সাথে ডেফিনেটলি এরাই আমাদের দর্শক, এরা ওই মোমেন্ট কি চিন্তা করেন না নিশ্চয়ই, পেয়ে যায়, ভাবে যে আরে পেয়ে গেছি তো আজকে। সো এবার একটু সমস্যা নিয়ে কথা বলতে চাই, মানে কি ধরনের চ্যালেঞ্জ এই জায়গাগুলোতে ক্যারিয়ার করতে? চ্যালেঞ্জ আমার মনে হয় আমি খুব একটা চ্যালেঞ্জ ফেস করি নাই ভাই, মানে এটা ভাই আমি অনেক স্ট্রাগল করছি, অনেক আমি বললাম না আমি মানুষের জন্য কিন্তু বানাই নাই, আমি ভিউজ দিতে হবে। ভুল না করে থেকে আপনাকে বোধহয় একবার সোশ্যাল মিডিয়াতে সরিও বলতে হয়েছিল কোন একটা বিষয়ের জন্য। সরি মনে 2 বার বলতে হয়েছে আমাকে। কি ঘটনা বলেন তো, আমাকে খুলে বলেন তো। একবার বলতে হয়েছে যে বললাম বিয়ের ব্যাপারটা, বন্ধুর বিয়েতে লিফলেট দেওয়া, ওই যে গতিসীমা 40 কিলোমিটার। গতিসীমা, হ্যাঁ হ্যাঁ ওইসব না, আপনি 40 কিলোমিটার মানে আমাদের গাড়ি গতিসীমা, আমরা তো জানি হাইওয়েতে 80, তো এটাই আমি এই যে হিউমারটা আপনার আছে, এটা অনেকের নাই আসলে। ওকে, এটাই সমস্যা, এটা বাংলাদেশেই কিন্তু নাই। হ্যাঁ এটাই খুবই টাফ, মানে আমরা গোপাল ভাঁড়ের গল্প শুনে বড় হয়েছি, ওইটুকু সেন্স অফ হিউমার ঠিক আছে, বাট এর বেশি নিতে গেলে তো আমার এখন গোপাল ভাঁড়ের ভিডিও তো আমি তো বানাইতে পারবো না। এই জন্য বলে আমি মানুষের জন্য আসলে আমার মনে হয় আমি দিন শেষে মানুষের জন্য কাজ করি, আমি নিজের জন্য, আমি নিজেকে বাঁচা রাখার জন্য করি আমার কাছে মনে হয়, কারণ আমি এটা করলে আমার না খুব ভালো একটা দিন যায়। আমি আজকে একটা কন্টেন্ট বানাইছি, এডিট করছি, খুব ভালো লাগতেছে। ওকে, এই ফিলিংসটার জন্য সো ইউ আর ডুইং বেস্ট কাজ, কজ আপনি যে কাজটা করতেছেন সেটা আপনাকে এন্টারটেইন করতেছে। হ্যাঁ, সো আপনি বেস্ট কাজটাই করতেছেন। হ্যাঁ, প্যাশন যেখানে আছে। সো এটার জন্য একবার সরি, আরেকটা হয়েছিল যেখানে হুজুররা আর কি আমাকে নিয়ে ওয়াজ মাহফিলে বলা শুরু করছে। ওকে, এটা ডেঞ্জারাস। তখন আমি সরি, আমি হুজুর দেখলো ভয় পাই, খুব আড়ালে চলে যাই, আমি ওনাদের সামনে পড়তে চাই না, আমি ওনাদের রেসপেক্ট করি, ওনাদের জায়গা ওনারা। মানে ধর্মীয় কোনো বিষয় ছিল যেটাতে মিসআন্ডারস্ট্যান্ড? না, ধর্মীয় বিষয় না, বাট ধর্মীয় বিষয় না হইলেও মানুষ কেন জানি ধর্মকে টেনে নিয়ে আসে, যেটা আসলে ধর্মকে ছোট করা হয়, যে কোনো ইস্যুতেই ধর্মকে নিয়ে আসে। আসলে আমার কাছে মনে হয় মানুষ যখন পারে না কোনো কিছু রিজন দেখাইতে, লজিক্যালি কথা বলতে, তখনই হয়তো ধর্মটাকে টানে, আমার কাছে এটা মনে হয়। সো এটাই করে আমার সাথে। ওকে, সো সামহাউ এটা নিয়ে আপনাকে একটা বড় ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে বা আপনি কাটিয়ে উঠেছেন। হ্যাঁ,
মানে একটা হুজুর দেখেন আমাকে নিয়ে রোস্ট ভিডিও বানাইছে, তার পেজে কখনো কোনো ভিউজ মানে 1-2 মিলিয়নের বেশি ভিউজ নাই, বাট ওই ভিডিওতে 18 মিলিয়ন ভিউজ হয়েছে, 18 মিলিয়ন, আর 8 লাখ রিয়েক্ট করছে এবং মনে হয় 23,000 শেয়ার করছে একটা কন্টেন্টে আমার বিরুদ্ধে। ওহো, আপনার রাতের ঘুম তো হারাম হয়ে যাওয়ার কথা। পুরো হারা, আমার প্রায় 40,000 ফলোয়ার্স চলে গেছে। সে বলছে সবাই জাহান্নামী আমাকে যারা ফলো করে। ওহো, মানে কি সব স্টেটমেন্ট দিছে। তো এরপরে আমি আর কি বলবো, আমি সরি টরি বলছি। আমার আসলে দেখা হয় নাই কখনো ওই ভিডিওটা, দেখলে হয়তো আমি ডিটেলে আরও বিস্তারিত কথা বলতে পারতাম। যেহেতু আমি দেখি নাই সুতরাং আমি কোনো মন্তব্য করছি না, বাট এই বিষয়গুলো খুব সেন্সিটিভ। মানে কমেডির আসলে ড্র লাইনটা, মানে কোথায় থামবো, কোথায় কি বুঝবে জনগণ, এইটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। এবং অনেক সময় দেখা যায় যে অনেক সময় রং ইন্টারপ্রিটেশনের কারণে পুরো ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে। বাট আমি তো ইন্টেনশনালি করিনি, এটা মানুষকে বুঝাতে পারি না যে আমার মাথায় যদি সেন্সটা থাকতো তাহলে আমি করতাম না, হয়তো যদি জানতাম আগে থেকে, এটা প্রেডিক্ট করতে পারতাম যে এমন কিছু হবে। রাইট, না সরি বলাটা ভালো গুণ। হ্যাঁ, আমি সরি বলে আমি খুশি আছি, সমস্যা না, আমার নত হইতে সমস্যা নেই। আমিও সরি বলেছি, আমিও 2-1টা কন্টেন্ট এভাবে তৈরি করেছি। একবার বোধহয় আমাকে সোশ্যাল মিডিয়াতে সরি বলতে হয়েছে, সেটা আমার মনে হয় অনেক দর্শকই দেখেছেন। ভিডিওটা নাই, এটা প্রাইভেট করা এখন। এটা হচ্ছে আমি ফুড আপকে নিয়ে করেছিলাম, আপনি দেখেছেন? হ্যাঁ, ফুড আপ এবং ফুড আপের হাজব্যান্ড নিয়ে আমার একটা ভুল এখানে ছিল। আমার ইন্টেনশন খারাপ ছিল না, আমার ভুল ছিল যে আমি ড্রাইভটা ঠিক মতো করতে পারি। কারণ আমার ধারণা ছিল না যে ফুড আপের হাজব্যান্ড আসবে। আচ্ছা, সো আমি ফুড আপকে প্রচুর ফাইন, আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন কোনো সমস্যা নাই। ফুড আপের হাজব্যান্ড যখন চলে আসলো তখন আমি ব্যালেন্স করতে গিয়ে আমি আসলে ওই সময়টাতে আমার পার্সোনাল লাইফেও একটু অন্যরকম বিজনেস ছিল। বেচারি 3 ঘন্টা বলছে, আমি 3 ঘন্টায় আনকাট অবস্থায় দিয়ে দিয়েছি, এবং তারপরে তো মানুষজন আমাকে যা করার করেই ফেলছে। আমি আই সে সরি, বিকজ আমি আসলে যেটা টার্গেট করেছিলাম সেটা আমি ফিল আপ করতে পারি নাই, সেই অ্যাঙ্গেল থেকে সরি। আমার মনে হয় দর্শকরা ভালোভাবেই নেয়, কারণ আমাদেরও তো একটা কমিউনিটি আছে, তাই না? সো এখন ডেইলি রুটিন কি, মানে কিভাবে চলে? মোবাইল কন্টেন্ট এটাই, খুব একটা স্পেশাল কিছু না। আর এই যে লাস্ট টাইম খুলনায় গেলাম এটা শুটে, ওইটা করে আসলাম। ওকে। এবার রাজশাহী গেছিলাম কয়দিন আগে, নাটকের যে শুটটা ওইটা করে আসলাম। ওকে, এই চলতেছে। মানে আপনি তাহলে ঢাকার বাইরেও যান শুট করার জন্য? আপনাদের বাড়ি কোথায় হলো? মেইন বাড়ি, গ্রামের বাড়ি চাঁদপুরে। হ্যাঁ, চাঁদপুরের কোনো বিশেষত্ব আছে মানুষদের মধ্যে? এই ইলিশ, মানুষ মনে করে আমরা ইলিশের উপরে শুয়ে থাকি, ইলিশই খাই, ওইটাই বিশেষত্ব। আসলেই তো তাই বোধহয়। না খায়, এবার এত না আছে। চাঁদপুর ইলিশ একটু মজা আর কি অন্যান্য ডিস্ট্রিক্টের থেকে। এই আচ্ছা, এই চারমে আপনি অনার্স করলেন কেন? কারণ এটা ইজি, থিওরিটিক্যাল, এটা থিওরি ছাড়া কিছুই নাই, কোনো বানি লেখা যায়। হ্যাঁ, কোনো ইচ্ছা মতো লেখা। আমার সিজিপিএ খুব কম, 2.94। এটা বললে তো আমি ভাবছিলাম শেষের দিকে এসে আমি আপনার জন্য অ্যানাউন্স করবো যে কোথাও একটা মেয়ে পাওয়া যায়। এটা বলছি যাতে না পায় কেউ, আর আগ্রহী না হয়। এই যে বললেন না ডিস্ট্রাকশন, আসলে উমেন মানে ডিস্ট্রাকশন, আমি ওদিকে যাইতেই চাই না। সো টার্গেট ছিল আসলে ওর জন্য আমরা একটা পাত্রী পাবো কিনা সেটার অ্যানাউন্সমেন্টে যাবো, কিন্তু ফাইনালি আমরা আসলে ওর জায়গাটা বের করতে পেরেছি। ও নিজেই চায় না আসলে বিয়ে দিকে যেতে। সো থ্যাংক ইউ এসপি ক্রিয়েশন, আপনার এই ব্র্যান্ডটা আরও বড় হোক আমরা চাই। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েশনে ভালো করছে, আমি নিজেও যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি, আমি চাই তারা আমার ভাই ব্রাদারের মতো, কারণ আমি কন্টেন্ট ক্রিয়েট করার পেইনটা জানি। সো এই পেইনটা আমাদের দর্শকরা হয়তো জানেন না। হ্যাঁ, ভালোবাসা কোনো না কোনোভাবে অ্যাচিভ হয়ে গেলে সেটা এনলার্জ হোক, সেটা আরও বড় হোক, এবং আমি চাইবো যে এটা একটা ব্র্যান্ড নিয়ে হয়ে যাক ভবিষ্যতে। অনেক ভালো থাকবেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন সেজন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে। দীপন ভাইকে বোঝাবেন যেন আসে। ওকে, শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের মতো এ পর্যন্তই। চমৎকার একটা সময় ছিল। আমার মনে হয় না যে আমি আজকের শোতে যেরকম হেসেছি এর আগে অন্য কোনো শোতে আমি এতটা হেসেছি। সো আমার হাসি আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার খুব ভালো লেগেছে, ভালো সময় কেটেছে। অনেক ভালো থাকুন। আজকের পর্যন্ত এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।